বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৬৮তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। মেয়েকে কটূক্তি করিয়া তিনি রান্নাঘরে প্রবেশ করিয়া ঝিঁকে রান্নার আয়োজন ঠিক করিয়া রাখিতে আদেশ দিয়া স্নানে চলিয়া গেলেন। কিন্তু ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিয়া কন্যার প্রতি চাহিয়া জননীর চক্ষু জুড়াইয়া গেল। ইতিমধ্যে তাড়াতাড়ি সে স্নান সারিয়া লইয়া পট্টবস্ত্র পরিয়া মায়ের রান্নাঘরে ঢুকিয়া অপটু হস্তে বটিতে তরকারি কুটিতেছিল এবং ঝি অদূরে বসিয়া দেখাইয়া দিতেছিল। জগত্তারিণী নীরবে ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিলেন, হিন্দুর ঘরের মেয়ের যে আর কোনো পোশাকেই সাজে না, তোকে দেখে আজ তা টের পেলুম বাছা। তোর পানে যে এত আহ্লাদ আর আমার কোনো দিন হয়নি। সরোজিনী লজ্জায় মুখ নত করিয়া কাজ করিতে লাগিল। মা তাহাকেই খোঁচা দিয়া বলিতে লাগিলেন, আমি সব বুঝি মা, সব বুঝি। তা সে যতই পাশ করুক, বাঁদর ছাড়া তাকে আমি কিছুই বলি নে। আর যার ইশারা পেয়েই কেন না বেহায়াটা ফিরে আসুক, আমি থাকতে তা হবে না। তা সত্যি করে বলে দিচ্ছি বাছা। একটুখানি স্থির থাকিয়া পুনরায় কহিলেন, জ্যোতিষ বলে ছেলেবেলায় যে যেমন শিক্ষা পেয়ে আসে মনের টানটা তার সেই দিকেই যায়। কিন্তু তাই বা সত্যি হবে কেন? দিন রাত হ্যাট কোট পরে না থাকলে পছন্দ হবে না, এই বা কোন শাস্ত্রে লেখা আছে মা? আয়োজনটা সম্পূর্ণ করিয়া লইয়া জগত্তারিণী রাঁধিতে বসিয়া একসময় কহিলেন, আমার মনের বাসনা ভগবান যদি পূর্ণ করেন, তুই দেখিস দেখি বাছা, তাতে তোর ভালোই হবে। সরোজিনী আনত মুখে মায়ের মনের বাসনাটা স্পষ্ট শুনিবার প্রত্যাশায় উৎকর্ণ হইয়া রহিল। জগত্তারিণী আর তাহা প্রকাশ করিয়া বলিলেন না, নিজের মনে রাঁধিতে লাগিলেন। তিনি নীরবে মনে মনে কী আলোচনা করিতে লাগিলেন সরোজিনী তাহা বুঝিল, এবং হ্যাট কোটধারী সম্বন্ধে যে লজ্জাকর অপবাদটা ইঙ্গিতে তাহাকে পুনর্বিদ্ধ করিলেন, তাহারও প্রতিবাদ করা কঠিন ছিল না। কিন্তু নিরতিশয় অসহিষ্ণু প্রকৃতি জগত্তারিণীকে কোনো কথাই শেষ পর্যন্ত শুনানো যায় না জানিয়াই সে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বেলা প্রায় 10টা বাজে। এমন সময় একটা গোল বাঁধিল। সরকার মশাই কোথা হইতে খুঁজিয়া পাতিয়া একটা প্রকাণ্ড বড় রুই মাছ আনিয়া হাজির করিলেন। জগত্তারিণী রান্নাঘরের ভিতর হইতে উঁকি মারিয়া দেখিয়া খুশি হইয়া বলিলেন, বাহ, বেশ মাছ কিন্তু। সরোজিনী কহিল, সতীশবাবুর আসতে এখনো দেরি আছে মা, এখনো 10টা বাজেনি। জগত্তারিণী বলিলেন, বাজাবাজির কথা নয় মা, আজ আমার একাদশী, আমি তো মাছ ছোব না। ভাবছি তোদের বামুন ঠাকুর রাঁধতে পারবে কি। আচ্ছা দেখ তো এলোকেশি, ও ঘরের রান্না কতদূর এগুলো। ঝি বাহিরে যাইতেই সরোজিনী লজ্জিত মুখে আস্তে আস্তে বলিল, তুমি দেখিয়ে দিলে আমি কি পারবো না? জগত্তারিণী বিস্মিত মুখে বলিলেন, পারবি তুই? পারবো না, তুমি কেবল দেখিয়ে দাও। ঝি থমকিয়া দাঁড়াইল। এমন চারুদর্শন বৃহদায়তন রহিত একটা আনাড়ির হাতে পড়িয়া সম্পূর্ণ নষ্ট হইবার আশঙ্কায় সে ভীত হইয়া উঠিল। কহিল, সে কি হতে পারে মা? বাইরের লোক খাবে যে। জগত্তারিণী ক্ষণকাল কি ভাবিয়া লইয়া কহিলেন, তা হোক, সতীশ আমার বাইরের লোক নয়, সে আমার ঘরের ছেলে। তুই হাঁ করে দাঁড়িয়ে থাকিস নে এলোকেশি, ওধারের উনুনটা বেশ করে নিকিয়ে দিয়ে মাছ কুটে আন। তুইও এক কাজ কর মা, গরদের কাপড় পরে তো সুবিধে হবে না। আচ্ছা তা হোক, না হয় আঁচলটা বেশ করে কোমরে জড়িয়ে নে। হাসিয়া বলিলেন, আজ আঁশ হাতেই তোর হাতেখড়ি হয়ে যাক। সরি, আশীর্বাদ করি চিরকাল আজকের দিনের মতো যেন তোর আঁশ হাতই হয়। এই আশীর্বাদে সরোজিনীর মুখখানি আরও একটু অবনত করিল। ঘণ্টাখানেক পরে জ্যোতিষ মায়ের কাছে কি একটা কাজের জন্য রান্নাঘরের দরজার কাছে আসিয়া নিরতিশয় বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠাহর করিয়া দেখিয়া কহিল, ওখানে রাঁধে কে মা? সরো নাকি? মা একটু হাসিয়া বলিলেন, দেখ দেখি চিনতে পারিস নাকি। চিনতে না পারারই কথা মা, কিন্তু ও কি সত্যিই রাঁধছে, না তোমার ঢাক ঘাড়ে করে আছে? মা একটা নিগুড় ইঙ্গিত করিয়া বলিলেন, রাঁধাবাড়ার কাজ কি হিন্দুর ঘরের মেয়েকে শেখাতে হয় রে? এ তো আমাদের জন্মকাল থেকেই শেখা হয়ে থাকে। কিন্তু কি মা? ছেলেকে একটু আড়ালে লইয়া জগত্তারিণী বলিলেন, কিন্তু আমি এখন ভাবছি সতীশ শুনলে কি জানি ওর হাতে খাবে কি না। জ্যোতিষ হাসিয়া উঠিতেই সরোজিনী মুখ তুলিয়া চাহিল। জ্যোতিষ কহিল, মা তুমি সতীশকে মস্ত একটা মনুপরাশ গোছের লোক ভাবো কেন বলো দেখি?
মা বলিলেন, সে তোদের চেয়ে তো ভালো। জ্যোতিষ কহিল, এমনই বা কি ভালো শুনি? ওই সর গিয়ে তাদের ভাত ডাল রেঁধে দিয়ে এসেছিল বলে সে রাত্রে খেতে পেরেছিল, নইলে উপোস করে থাকতে হতো, সে জানো। মা পুলকিত বিস্ময়ে ব্যগ্র হইয়া কহিলেন, কবে রে? জ্যোতিষ সে রাত্রে সমস্ত ঘটনা বিবৃতি করিয়া কহিলেন। তিনি আনন্দে বিহ্বলপ্রায় হইয়া ও ক্ষুণ্ণ অভিমানের সুরে মেয়েকে বলিলেন, ধন্যী মেয়ে মা তুই, আমি তখন থেকে ভেবে মরছি, আর তুই চুপ করে আছিস। জ্যোতিষ হাসিয়া বলিল, ওই বা কী করে জানবে মা, তুমি নিজের মনে ভেবে সারা হচ্ছ। কিন্তু সেদিন তো খেতে পাইনি, আজ খেয়ে দেখি পোড়ারমুখী পেট থেকে পড়েই কেমন রাঁধতে শিখেছে, বলিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। জগত্তারিণী মেয়ের লজ্জাবনত মুখখানির পানে চাহিয়া গভীর স্নেহে কহিলেন, লজ্জা কি মা? আপনার জনকে রাঁধে বেড়ে খাওয়াতে হবে, এর চেয়ে সৌভাগ্য মেয়ে মানুষের আর কি আছে? আমি আহ্নিকটা ততক্ষণ সেরে নিগে, বলিয়া কিছুক্ষণের জন্য বাহির হইয়া গেলেন। তারপর সমস্ত দিন গেল, কিন্তু সতীশের দেখা নাই। না আসার কারণও কেহ জানাইয়া গেল না। সারাদিন ছটফট করিয়া জগত্তারিণী সন্ধ্যার পর জ্যোতিষকে ডাকাইয়া বলিলেন, তার নিশ্চয় কিছু একটা হয়েছে, কাউকে খবর নিতে একবার পাঠিয়ে দিলি না কেন? জ্যোতিষ নিতান্ত তাচ্ছিল্যভরে জবাব দিল, কাকে কতদূর আবার পাঠাতে যাব মা? জগত্তারিণী আশ্চর্য হইয়া বলিলেন, কেন, দারোয়ান একবার যেতে পারত না? দরকার কি মা? তুই বলছিস কি জ্যোতিষ? তার অসুখ বিসুখ হলো না কি হলো, একবার খবর নেওয়াটা আবশ্যক নয়? কি আবশ্যক? সে আমাদের আত্মীয়ও নয়, বন্ধুও নয়, তার জন্য ভেবে মরার আমি কোনো প্রয়োজন দেখিনি, বলিয়া জ্যোতিষ বাহিরে চলিয়া গেল। সতীশের সম্বন্ধে ছেলের মুখে জবাব শুনিয়া জগত্তারিণী হতবুদ্ধি হইয়া গেলেন। মাত্র এই একটা বেলার মধ্যে সতীশ আর তাহাদের কেহ নয়। তাহার মুখের উপর ছেলের এই স্পর্ধিত উত্তর ক্ষণকালের জন্য তাহার কাছে দুঃস্বপ্নের মতো ঠেকিল। সেইখানে দাঁড়াইয়া কয়েক মুহূর্তেই কত কি যে তার উপবাসহীন মাথার মধ্যে দিয়া ছুটিয়া গেল, তাহা ভালো করিয়া ঠাহর করিতেও পারিলেন না। ধীরে ধীরে উপরে গিয়া নিজের শয্যায় শুইয়া পড়িয়া সরোজিনীকে কাছে ডাকাইয়া আনিয়া জগত্তারিণী মেয়ের মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া আরও ভয় পাইয়া গেলেন। একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিলেন, সতীশ এলো না কেন জানিস? সরোজিনী বলিল, না। কন্যার এই সংক্ষিপ্ত উত্তরে জগত্তারিণী উঠিয়া বসিয়া কহিলেন, না, যদি জানোই না, তবে লোক পাঠিয়ে জানতে কি হয়েছিল, এও কি আমাকে বলে দিতে হবে নাকি? সরোজিনী মৃদু কণ্ঠে কহিলেন, দাদা বললেন লোক পাঠাবার দরকার নেই। কেন নেই সেইটাই জানতে চাই। যাও এখনই দারোয়ানকে পাঠিয়ে দাও, তার খবর নিয়ে আসুক। সে তো নেই মা, দাদা তাকে উপিনবাবুকে টেলিগ্রাম করতে পাঠিয়েছেন। উপিনবাবুকে? হঠাৎ তাকে টেলিগ্রাম করা কেন? আমি সব কথা জানি নে মা, তুমি দাদাকে জিজ্ঞাসা করো, বলিয়া সরোজিনী মাকে এক প্রকার উপেক্ষা করিয়াই চলিয়া গেল। এইবার জগত্তারিণীর অকস্মাৎ মনে হইল, সতীশকে নিশ্চয় ইতিমধ্যে নিষেধ করিয়া দেওয়া হইয়াছে। ইহার হেতু যে কি, তাহা কেহই তাহার কাছে ব্যক্ত করিতে চাহে না বটে, কিন্তু সে যে গুরুতর তাহাতে কোনো সন্দেহ নাই, এবং এই ভীষণ অনিষ্টের মূলে যে ওই শশাঙ্কমোহন এবং এই দুরভিসন্ধি লইয়াই সে পুনরায় আসিয়া উপস্থিত হইয়াছে, তাহাতেও তাহার কোনো সংশয় রহিল না। কিন্তু কারণ যত বড় ভয়ানকই হোক, তিনি স্বয়ং উপস্থিত থাকিতেও যে ছেলেমেয়েরা তাহার অনুমতি না লইয়া সতীশকে মানা করিয়াছে, ইহা মনে করিতেই তাহার চিত্ত ক্রোধে পরিপূর্ণ হইয়া উঠিল। তৎক্ষণাৎ এলোকেশীকে দিয়া জ্যোতিষকে ডাকাইয়া আনিয়া জিজ্ঞাসা করিলেন, তুই সতীশকে এ বাড়িতে আসতে বারণ করেছিস? জ্যোতিষ আশ্চর্য হইয়া বলিল, না, এ তোমাকে কে বললে? উপিনকে তুই সতীশের কথা নিয়ে টেলিগ্রাম করেছিস? হ্যাঁ। সতীশ কি করেছে? জ্যোতিষ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, যা করেছে সে যদি সত্যি হয়, তাহলে তার সঙ্গে আমাদের আর কোনো সম্বন্ধ নেই। এ খবর তোকে কে দিলে? শশাঙ্কমোহন? দুষ্টু লোক, ওর কথা আমি এক তিলও বিশ্বাস করি নে। জ্যোতিষ কহিল, আমি বিশ্বাস করি, কিন্তু তার অর্ধেকও যদি সত্যি হয়, তাহলেও আমি বলছি মা, সতীশের ছায়া মারাতেও আমাদের ঘৃণা হওয়া উচিত। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।